আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ম্যাথ 3-তে কিছু বিষয় অবশ্যই তোমাদের মনে রাখা জরুরি। যেমন ধরো 1 থেকে 10 পর্যন্ত তুমি অতি সংক্ষিপ্ত কমন পাবা 7টা, এবং 1 থেকে 10 পর্যন্ত তুমি সংক্ষিপ্ত পাবা কিন্তু আবার 7টা, এবং 1 থেকে 10 পর্যন্ত তুমি রচনামূলক কিন্তু কমন পাবা 5টা। তাহলে দাঁড়ায় 7 দুগুণে 14, 3 7টা 21, 5 8টা 40, অর্থাৎ পুরা 4 5 4 2 6 7, পুরা 75 মার্কস কিন্তু তুমি 1 থেকে 10 পর্যন্ত কমন পাবা, যদি তুমি 1 থেকে 10 পর্যন্ত মাথায় রাখতে পারো। তাহলে তোমার ক্যালকুলাসের ভয় বাদ দিলেও তোমার সমস্যা হবে না। আর যদি মনে করো না আমি ক্যালকুলাসের কিছু মার্ক ধরবো, যেমন ধরো 11 অধ্যায়ের অঙ্ক হচ্ছে ক্রম এবং মাত্রা বের করা। যেমন আমরা বুঝি ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ভাগ ডি এক্স ইজিক্যাল টু ধরো 0 আছে। এখন এই সমীকরণের ক্রম কত মাত্রা কত তোমরা জানো যে ডি এর পাওয়ার যার সবচেয়ে বেশি সেটা হচ্ছে মাত্রা। তাহলে সে অনুযায়ী এখানে ক্রম, তাহলে ক্রম এখানে কত হবে? তাহলে ক্রম হবে 2, আর যেটার আমি ক্রম নিয়েছি সেটারই মাত্রা হবে। মাত্রা বলতে এখানে এটা হোল স্কোয়ার আছে কিনা, হোল টু দি পাওয়ার 1 আছে কিনা, এটাই হচ্ছে মাত্রা। তাহলে এখানে কিন্তু নাই, তার মানে এখানে মাত্রা কিন্তু 1 হবে। তো এখান থেকে কিন্তু আরো 2টা মার্কস তুমি পেয়ে গেলে, তাহলে কত হলো? তোমার 2 বেড়ে গেল। এখান থেকে আর একটা প্রশ্ন আছে, মার্ক বাড়ানো যায়, সেটা হচ্ছে যে 13 অধ্যায়ের আইএফ বের করা। যেমন ধরো একটা অঙ্কে আছে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ধরো ওয়াই আছে ইজিক্যাল টু ধরো এক্স আছে। এখন তোমার এই অঙ্কে কি বের করবা? আইএফ বের করতে বলছে। কি বের করতে বলছে? আইএফ বের করতে বলছে। তখন দেখতে হবে এখানে ডি ওয়াই উপরে কিনা এবং এখানে ওয়াই আছে কিনা। যদি তাই হয় তাহলে এই ওয়াইয়ের সামনে কে আছে? 1 আছে। দ্যাট মিন্স এখানকার আইএফ হবে কি, যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এখানে 1 মনে করতেছো, তাহলে 1, আর এই যেখানে ডিএক্স আছে এটা হবে 1 ডিএক্স। দ্যাট মিন্স এখানে 1 লিখলেই হয়, ডিএক্স লিখলেই হয়। আর ডিএক্স আসে কিভাবে? কার ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স আসে? তো আমরা বলছি এই এক্স এর ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স আসে। তাহলে তুমি বলতে পারো যে এটা হচ্ছে মানে অর্থাৎ কিনা এরকম যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স আসে, তাহলে এটাই হচ্ছে তোমার আইএফ। তাহলে এখান থেকে তুমি আরো 2টা মার্ক কিন্তু পেয়ে গেলা, অর্থাৎ কিন্তু সহজেই কিন্তু আরো 2টা মার্ক এখানে যোগ করা যায়। তাহলে মোট কিন্তু আমাদের 4 আর যোগ হলো, দ্যাট মিনস 79 হলো। এরূপে যদি কিছু অঙ্ক আরো 2-1টা অঙ্ক আছে যেগুলো করলে তুমি অবশ্যই পাবা, আশা করা যায় সেক্ষেত্রে 80-85 মার্কসের অ্যান্সার তুমি সহজে করতে পারবা। তো দেখি একটু সাজেশনে চলে যাচ্ছি। প্রথমে আমরা শুরু করছি রচনামূলক। দেখো একটা অঙ্ক এখানে দেওয়া আছে, একটি স্থান হতে পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা 2 দিকে চলে গেছে। এই অঙ্কটা কিন্তু প্রায় প্রত্যেকবারই আসে। এই যাবৎ আমাদের পরীক্ষা হয়েছে কমপক্ষে ম্যাথ 3 5 বার পরীক্ষা হয়েছে 2022 প্রবিধান পড়ার পরে। তো তার মধ্যে অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার দিয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক। একটি খালের ওপরে বিস্তার, উপরে এবং নিচের বিস্তার এত এবং এত দেওয়া আছে এবং কোণ দেওয়া আছে এত। দ্যাট মিনস এটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক। এখন তুমি বাদ দিবা কি? ওই যে আগেই বলেছি তুমি 1 থেকে 10 পর্যন্ত কিন্তু রেগুলারই রচনাগুলো করে ফেলবা। সেক্ষেত্রে দেখবা যে 6 7-এর এদিক থেকে সাধারণত রচনা একটু কম আসে। তো তুমি যদি নর্মালি করো 1 2 এর খ, তারপরে তোমার 9 আছে 10 আছে, এগুলো থেকে সবসময় আসবে কিন্তু। যেমন ধরো একটা অঙ্ক আছে 10 থেকে আসছে, এই অঙ্কটা ঢাকনা সহ একটা অঙ্ক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে কিন্তু এই অঙ্কটা খুব আসতেছে। যেহেতু অঙ্কটা খুব আসে তাহলে একটা অঙ্ক তুমি অবশ্যই এখান থেকে করে নিবা। ল্যাপ্লাসের এটা সোজা আছে, আমি করে দেবো ইনশাল্লাহ। এরপরে দেখো এই অঙ্কটা আছে 3টা গোলককে গুলি একটা গোলক তৈরি করা, এটা কিন্তু 9 অধ্যায়ের অঙ্ক। আবার চলে যাচ্ছে রচনামূলক। দেখো একটি খালের উপরে এবং নিচের বিস্তার এত এত 45 ডিগ্রি 60 ডিগ্রি কোণ। একটু আগে দেখে আসলে অঙ্কটা সেম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে কোন একটা ঘন গোলককে গলিয়ে তুমি যদি
লম্বা নল তৈরি করো, একটা গোলককে গলিয়ে তুমি যদি কি তৈরি করো, একটা লম্বা নল তৈরি করো, এই ধরনের অঙ্ক কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে রচনামূলক হিসেবে। এরপর দেখো, একটু আগে তুমি দেখলা একটা অঙ্ক, এটা কিন্তু আমরা জানি যে উপবৃত্তের অঙ্ক। পরাবৃত্তের অঙ্কটার সমীকরণ কিন্তু একটা আলাদা, এই যে এটা পরাবৃত্তের সমীকরণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটু আগে বললাম দেখো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে, এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখবা। এখান থেকে দেখো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বলছি যে রচনামূলক তোমাদের বইয়ের যে শেষের দিকে যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু করবা তোমরা। আমি আবারও দেখাচ্ছি, দেখো একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুর উপর লম্ব যথাক্রমে এত এত, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ট্রাপিজিয়ামের দেখো মান দেওয়া আছে দুইটা এবং এদিকে দুইটা মান, তার মানে ট্রাপিজিয়ামের এরকম করে যে মানগুলো আছে সেটা বলছে যে সমান্তরাল বাহু দেওয়া হচ্ছে 24 এবং 52 এবং এক সাইডে 26 এবং একটা হচ্ছে 30, এ ধরনের অঙ্ক দিয়েছে। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এইভাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা এখানে দেখো এই একটা অঙ্ক যেমন ছিল, ধাতুর একটা গোলককে গলিয়ে আবার একটা লম্বা নল তৈরি করছে, এটা কিন্তু একটু আগে দেখে আসলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু আসছে, ধরনের অঙ্কগুলো প্রত্যেকবারই আসছে কিন্তু। এবং এখান থেকে এই অঙ্কটা ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট, বাট এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে দেখো আবার একটি সম্ভবত অভ্যন্তরস্থ, মানে ওই যে 23 সালের যে প্রশ্নটা এসেছিল, 23 সালে যেটা 12 মাসে এসেছিল, সেটা কিন্তু 24-এর কিন্তু আবার 12 মাসে এসে একই প্রশ্ন, একদম সেম রচনামূলক, কিন্তু সেই 5টা 7টাই কিন্তু প্রায় 6টা কিন্তু হুবহু দিয়েছে। একটু দেখলে বুঝতে পারবে। দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, একটা ট্রাপিজিয়াম, একটা ট্রাপিজিয়াম, 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার, তারপর আর দেখো 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, এই অঙ্কটা আছে, মানে একদম 1 থেকে 5 পর্যন্ত হুবহু দিয়েছে। এবং এটাও কিন্তু একটু কাছাকাছি দিয়েছে, বাট আবার দেখো এখান থেকে 27টা কিন্তু সেম দিয়েছে, 27 কিন্তু একদম সেম কিন্তু কমন দিয়েছে। তার মানে যাদের একদম নতুন বই, যাদের নতুন বই, তারা কিন্তু খেয়াল করবা এই যে 24-এর যে প্রশ্নটা, দেখো 24-এর যে প্রশ্নটা আছে 24 সালের, এটা পরিপূরক যেটা, হ্যাঁ। এবং আমাদের যে 23-এর যে পরীক্ষা হয়েছিল 24 সালের 6 মাসে, 23 সালে পরীক্ষা হয়েছিল একটা, তাহলে এই 23-এর পরীক্ষার 24-এর 6-এর, এবং একইভাবে দেখো এটা হচ্ছে 24-এর 12 মাসের পরীক্ষা। যাদের কাছে এই প্রশ্নগুলো আছে তারা আশা করি এই পেছন থেকে যে 3-4টা প্রশ্ন সলিউশন করলেই আশা করি তোমাদের কোনো ভয় থাকবে না। এর মধ্যে থেকে তোমরা আশা করি যে 60 থেকে 70-75 মার্কস কমন পাবো, যদি তোমরা ক্যালকুলাস বাদও দাও। তো সেক্ষেত্রে আমরা একটা একটা করে একটু করতে পারি, প্রশ্ন সলিউশন করতে পারি। তো আমরা শুরু করছি প্রশ্নের সলিউশন করা, আর না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 10, 12 এবং 14। তুমি কি করবা, তো শুরুতে একটা ত্রিভুজ আঁকা নিছো, কেমন ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ তুমি এঁকে নিছো। এঁকে নিয়ে তুমি কি বলতেছো, এঁকে নিয়ে বলছো যে ভিতরস্থ একটা বিন্দু, এখানে একটা ভিতরস্থ বিন্দু দিলাম আমরা। কি বলছে তারপরে, এই বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য, দ্যাট মিনস এখানে লম্ব দিলা তোমার এখানে 10, দেখো বলা আছে 10, এখানে একটা লম্ব দিলা, এখানে তোমরা খাতাটা ঠিক করে ধরবা, এখানে একটা লম্ব দিলা, এর মান ধরো লেখা আছে 12। এরপরে এই বাহুর উপর তুমি একটা লম্ব দিবা, দেখো এই লম্বের মান দেওয়া আছে 14 তোমার দেওয়া আছে। এখন এই ত্রিভুজ আমরা ধরেছিলাম যে, মনে করি এ বি সি একটি ত্রিভুজ এবং ও ভিতরস্থ একটি বিন্দু, ও বিন্দু হতে বিসি বাহুর উপরে তুমি একটা লম্ব টানলা ওডি, এবং এসি বাহুর উপর লম্ব টানলা হচ্ছে ওই, এবং এ বি বাহুর উপর লম্ব টানলা হচ্ছে ও এফ। তুমি এটা বলে নিলা, শুরুতে কি বলে দিবা, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার ভেতরে কয়েকটি বিন্দু। এখন বলবা ও হতে, ও থেকে বিসি এর ওপর লম্ব হচ্ছে ওডি। এখান থেকে তুমি যদি সহজ করে লিখতে চাও তাহলে ও থেকে এসি এর উপর লম্ব হলো
ও ই এবং ও থেকে এ বি এর উপর লম্ব হলো ও এফ। এটা মানগুলো লিখে নিই। ওডি হচ্ছে 10, ওই হচ্ছে 14 এবং ও এফ হচ্ছে 12। এখন কথা হচ্ছে যে আমাদের দেখো এই মুহূর্তে কিন্তু কোনো ত্রিভুজ নাই, ভিতরে কোনো ত্রিভুজ তৈরি হয়েছে কি? কোনো ত্রিভুজ তৈরি হয়নি। যেহেতু কোনো ত্রিভুজ নাই, তাই আমরা এখান থেকে ডট ডট দিয়ে এটাকে একটা ত্রিভুজ তৈরি করে নিলাম। দেখো তৈরি করে নিলাম ত্রিভুজটা। একইভাবে এখান থেকে তুমি আরেকটা ডট ডট দাও, দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তো এখান থেকে যদি তোমার একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়, দেখো ত্রিভুজ তৈরি হয়েছে। একইভাবে এখান থেকে তুমি যদি এইটা দাগ দাও, এটা দাগ দাও, একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। এখানে কয়টা ত্রিভুজ আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ বি ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ, এ ও বি একটা ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি না ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এই তিন ত্রিভুজের যোগফল? অবশ্যই বলতে পারি। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু কি বলতো? বি ও সি ত্রিভুজ, ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি প্লাস ত্রিভুজ এ ও বি। এখন দেখো যেহেতু এই ত্রিভুজটা কি ত্রিভুজ ছিল? সমবাহু ত্রিভুজ ছিল। আমরা আগেই বলে দিয়েছে যে কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজের সূত্র কি জানি? √3a² / 4 হচ্ছে এর ক্ষেত্রফল, তাই তো? যদি বাহুটার মান কি হয়? এ হয়, তাহলে এখানে একটা লাইন তোমরা লিখে নিতে পারতা যে সমবাহু ত্রিভুজ, এখানে একটা লিখে নাও যে যার প্রত্যেক বাহু সমান এ। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ বি ও সি যেহেতু আছে, তার ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজের দেখো উচ্চতা কত আছে? ওডি মানে 10, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে আমরা কি বুঝেছি? এ বুঝিয়েছি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কি? ভূমি হচ্ছে এ, উচ্চতা কত বলো তো? 10, যোগ আবারও ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের উচ্চতা কত আছে? 14, ভূমি কত আছে? এসি, এসি কত ধরেছি আমরা? এখানে এও ধরেছি। তাহলে কি হবে? হাফ ইন্টু এ ইন্টু 14 যোগ হাফ ইন্টু আবার দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আবারও কিন্তু 12, তাহলে এ ইন্টু 12। সো আমরা লিখতে পারছি এখানে দেখো ভাগ করলে কত হবে? এটা হবে 5a যোগ 7a যোগ 6a, আর এরপরে কি আছে? √3a² / 4 আছে। এখানে দেখো যোগ করলে কি হবে? 6 7 13 5 18a, লিখতে পারি বা √3a² / 4 = 18a। যেহেতু এ পাশে একটা এ আছে, এ পাশে এ আছে, আমরা চলে কেটে দিতে পারি। কাটলে এখানে একটা এ থাকবে, তো এখানে এ থাকবে ইজ ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে 18। এখন দেখো এপারে 4 এপারে নিয়ে আসলে হবে গুণ হবে, আর এপারে √3 এপারে নিয়ে আসলে হবে ভাগ হবে। এখান থেকে একটা মান চলে আসবে। মানটা আমার এখানে ক্যালকুলেটর আপাতত কাছে নাই, দেখি একটু মানটা একটু দেখে নিই। এটা আসছে হ্যাঁ 41.57 মিটার। এটা হলো কার মান? একটা বাহুর মান হলো। এখন যেহেতু বলছে যে ত্রিভুজটার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, তুমি দুইভাবে করতে পারো। একটা, এই পাশে যে ক্ষেত্রফলটা বের হচ্ছে 18a, এটা কিন্তু এটা ক্ষেত্রফল, এটা কিন্তু ক্ষেত্রফল। তুমি এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো। তুমি লেখো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3 গুণন a² যদি দেয় হয়, যদি দাও তাহলে হবে এটা স্কোয়ার ভাগ হচ্ছে 4, যার মান আসবে 748.26 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের মধ্যে একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে আমরা প্রত্যেক বাহুর উপর লম্ব আঁকছি, যে লম্বের মান বইতে বা প্রশ্নে দেওয়া আছে 10, 12 এবং 14। এক্ষেত্রে আমরা কিন্তু এই বিন্দু থেকে আমরা কিন্তু আরেকটা নতুন করে ত্রিভুজ আঁকলাম, আবার নতুন করে ত্রিভুজ আঁকলাম। এখানে কয়টা ত্রিভুজ হলো? 3টা ত্রিভুজ হলো। 3 ত্রিভুজের যোগফল হচ্ছে টোটাল এবিসি ত্রিভুজের যোগফল। তারপর থেকে তুমি এই ত্রিভুজ সমান সমান এইটা সূত্র,
আর এই 3 ত্রিভুজের যোগফল হয়, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ধরে ধরে যোগ করবা। আশা করি সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপরে যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য হচ্ছে 24 ও 52, অপর বাহু দুটোর দৈর্ঘ্য 26 এবং 30 সেন্টিমিটার হলে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এটা খুব সহজেই করতে পারবো। আমাদের শুরুতে দেওয়া আছে কত বলছে, উপরে 24, নিচে 52, বামে 26, ডানে 30, এরকম এটা আমরা অঙ্কন করব। তো শুরুতেই আমরা কি করতে হবে, একটা চিত্র আঁকতে হবে। আমি চিত্রটা এঁকে নিচ্ছি। এরকম করে আমরা একটা চিত্র আঁকলাম। আমাকে শুরুতে কি বলেছে, উপরে বলেছে 24, নিচে বলেছে 52। আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম। এখন এটার আমাকে বলে দিয়েছে কত, আমাকে বলে দিয়েছে এক পাশে 26 আর এক পাশে হচ্ছে 30। তো এখন চিন্তা করতে হবে আমাকে এইভাবে যে আমি যদি এখান থেকে ট্রাফিজিয়ামের উচ্চতা না পাই তাহলে কিন্তু এটার কখনো কি হবে না, কোনো ক্ষেত্রফল বের করতে পারবো না। কারণ আমার ট্রাফিজিয়ামের সূত্রই হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো যেহেতু আমার সূত্র আছে যে উপরের বাহু যদি এ মনে করি, বড় বাহু যদি আমি বি মনে করি, তাহলে 24 আর 52 আছে, কিন্তু কি নাই, উচ্চতা নাই। তাহলে উচ্চতা কেমনে বের করবো, কিন্তু উচ্চতা বের করা কিন্তু খুবই কঠিন। সো আমরা একটা কাজ করতে পারি যে এইটাকে সমান্তরাল মনে করে ঠিক এরকম আমরা একটা বাহু অঙ্কন করতে পারি। এটাকে কি করার জন্য বলতো, আমরা এই হাইটটা বের করার জন্য, শুধু অন্য কোনোভাবে হাইট বের করা সম্ভব নয়। এখানে আমি ধরলাম এটার মান হচ্ছে 26, যেহেতু এটার সমান্তরাল তো এটা অবশ্যই 26 হবে। এখন এই নিচে কত আছে, নিচে কত আছে, আমাদের টোটাল মান কত আছে এখানে বলো, 52, দ্যাট মিনস 52 আছে। আর উপরে কত আছে, 24 আছে। তাহলে এই 24 কিন্তু এই 24 আর এখনকার এখানে কিন্তু এটাও 24 কিন্তু, তাহলে বাকি থাকে কত, এটা নিশ্চয়ই 18 বাকি থাকবে না, 28, দেখো তো 24, হ্যাঁ 28 বাকি থাকবে। তো এটা কিন্তু আমাদের এখন কত, 28। তো আমরা এখান থেকে ধরে নিলাম যে এ বি সি ডি, এটা হচ্ছে ই। তো তুমি এখন এই ত্রিভুজটার যদি তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, তাহলে এই ত্রিভুজের তোমার ভূমি দেওয়া আছে, তখন কিন্তু বলতে পারো খুব সহজেই যে এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্র ধরে তুমি কিন্তু ক্ষেত্রফল বের করলে সহজ উচ্চতা বের হয়ে যাবে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই ত্রিভুজে কি নির্ণয় করা, ক্ষেত্রফল নির্ণয় করা। যেহেতু এই ত্রিভুজের আমাদের 26 দেওয়া আছে, এটা 30 দেওয়া আছে, এটাও 28 দেওয়া আছে, তার মানে কি একটা ত্রিভুজ যদি 3টা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অর্থাৎ √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c এই সূত্র ধরে। তো আমরা শুরুতে বলছি, মনে করি এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম। এখন বলছি যে এ বি সমান্তরাল করে ডিই আঁকি, অতএব এ বি ইজিক্যাল টু ডিই ইজিক্যাল টু কত হবে, 26, এবং বিই ইজিক্যাল টু হবে মূলত কত, বিসি মাইনাস, বিই না ইসি হবে মূলত, বিসি থেকে বিই বাদ দিতে হবে। আর এখানে বিই বলতে কি বোঝাচ্ছে, এডি কি বোঝাচ্ছে, তাহলে আমার হচ্ছে 52 মাইনাস 24 ইকুয়াল টু 28 মিটার। সো একটুকু বুঝতে পারছো আশা করি। এখন তুমি এই ত্রিভুজ চিন্তা করো, কোন ত্রিভুজ হলো, তো ত্রিভুজ ডিইসি হতে। তো এখানে আমার কি লাগবে, একটা এস লাগবে। তাহলে এসটা আমরা বের করে নিই, এস ইকুয়াল টু 26 যোগ 30 যোগ 28 ভাগ 2। আমরা জানি যে 3টা বাহুর যোগফল ভাগ 2 করলে
অর্ধপরিসীমা বের হবে। অর্ধপরিসীমার মান আসবে এখানে 42 আসবে। তো আমরা কি জানি ত্রিভুজ থেকে? জানি ক্ষেত্রফল A ইজ ইকুয়াল টু রুট ওভার S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। এই সূত্র দিয়ে তুমি মান বের করে নিবা। এখানে রুট ওভার S বলতে এখানে বোঝাচ্ছে 42, আর 42 মাইনাস 26, 42 মাইনাস 30, সরি 42 মাইনাস 28। তুমি মান বসাইছ। এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসবে 42 গুণন, প্রথমটা আসবে হচ্ছে 26 যেহেতু তাহলে 16, এটা যেহেতু 12 আসবে এটা, আর এটা আসবে হচ্ছে 14। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হচ্ছে 336 বর্গ মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা বের করলাম এটা কিন্তু কি? ক্ষেত্রফল। এখান থেকে কিন্তু সহজে আমরা কি বের করতে পারবো? উচ্চতা বের করতে। আমরা জানি সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতার মানে হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু এই ত্রিভুজটা আমরা বের করেছি, কি ত্রিভুজ? দেখো এটা আমাদের আছে হচ্ছে ই এবং সি আছে, এটা 28 মান, তাহলে এখানে লাগবে কি? এইচ। আর এর ক্ষেত্রফল আমরা জানি কত? 336। সুতরাং শর্ত মতে কি হবে? শর্ত মতে হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ইজ ইকুয়াল টু 336। এখন দেখো তোমার এখান থেকে লাগবে উচ্চতা, লাগবে উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 336, এখান থেকে ভূমি ভাগ হয়ে যাবে, ভূমি বলতে এখানে 28, আর এখানে এই 2টা অবশ্যই গুণ হয়ে যাবে 2। দ্যাট মিনস এখান থেকে আসবে হচ্ছে উচ্চতার মান আসবে হচ্ছে 24 মিটার। এখন দেখো যেহেতু ট্রাপিজিয়ামের আমাদের আগে কি ছিল? বড় বাহু ছিল, সমান্তরাল ছোট বাহু ছিল, সমান্তরাল দুই বাহু আমাদের আগেই ছিল, আর আমাদের এখান থেকে কি বের হলো? এইচ বের হয়েছে। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা কিন্তু একেবারে সহজ। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বড় বাহু অর্থাৎ A প্লাস B ইন্টু এইচ, সাথে একটা হাফ থাকবে কিন্তু অবশ্যই ট্রাপিজিয়ামে। তাহলে হাফ ইন্টু বড় বাহু কত, ছোট বাহু কত? 24 যোগ বড় বাহু কত? 52, এবং গুণন হবে এইচ বলতে বোঝাচ্ছে এখানে 24। যখন গুণন দিবা তোমার চলে আসবে 912 বর্গ মি। এটা হবে অ্যান্সার। তো পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা একটু দেখি পরবর্তীতে কি আছে। আমরা এখানে থেকে করতেছিলাম। তারপরে 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমপ্রিজম মানে কি? যে প্রিজমটা আছে তার যে 7 সেন্টিমিটার বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের উপর আছে। তার মানে যে সমবাহু ত্রিভুজের উপর আছে যার বাহু 7 7 7, এটা কি বাহু? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের উপর কিন্তু কি আছে? এই প্রিজমটা আছে, এই জন্য বলছে সমপ্রিজম। এবং বলছে যে একটি সমবাহু ত্রিভুজের উপর অবস্থিত ত্রিভুজের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা দেখি একটু। তো এখানে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার, যেহেতু বলছে একটা সমবাহু ত্রিভুজ তার উপরে কি আছে? আমাদের প্রিজমটা মূলত আছে। তো আমরা প্রিজমটা মূলত এইভাবে আছে। তো এখন দেখো প্রিজমের তল কিন্তু দুইটা, একটা হচ্ছে নিচের তল, একটা হচ্ছে উপরের তল, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন আর এর হাইটটা তো আছেই, এর হাইট তোমাদের দেওয়া আছে বইয়ে, দেওয়া ছিল হচ্ছে 24 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, আর দেওয়া আছে এই যে এই বাহু দেওয়া আছে এটা 7 7 7 7 এরকম করে প্রত্যেক বাহুর মান দেওয়া আছে 7 করে। তো যেহেতু প্রিজমের তলাটা মূলত সমবাহু ত্রিভুজের তলা, তাই তোমাকে প্রিজমের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল তোমাকে যেহেতু বের করতে হবে। আমরা জানি প্রিজমের ক্ষেত্রফল হচ্ছে যে সূত্রটা আছে সেটা তোমরা জানো, যে যার উপরে যে ভূমির উপর বসে আছে সেই ভূমির ক্ষেত্রফল মানে ওই প্রিজমটার ক্ষেত্রফল। তাহলে লেখো যে
প্রিজমটির ক্ষেত্রফল, প্রিজমটির ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু তোমার যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে √3 স্কয়ার ভাগ কত হবে? 4 হবে। আর যদি তোমাদের মান দেওয়াই আছে, কত মান দেওয়া আছে? মান দেওয়া আছে যে বাহুর মান দেওয়া আছে 7। তুমি লিখে নিতে পারো এখানে সাইড নোটে, বাহু এ সমান সমান 7। এখন তুমি মান বসিয়ে দাও, তাহলে √3 7 স্কয়ার ভাগ কত? 4 ইজ ইকুয়াল টু তোমার মান দাঁড়াবে হচ্ছে 7 7 49, √21 22 এরকম সামথিং মান বের হবে বর্গ মিটার। এখন দেখো তোমার কাছে কিন্তু উচ্চতাও দেওয়া আছে, তাহলে আয়তনটা তুমি জানো যে প্রিজমের আয়তনটা কত? প্রিজমের আয়তন তোমরা জানো যে প্রিজমের আয়তন ভি ইজ ইকুয়াল টু এ এবং ইন্টু এইচ, অর্থাৎ যে ক্ষেত্রফল বেরোচ্ছে সেই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলেই কিন্তু আয়তন বের হয়ে যাবে। দ্যাট মিনস ক্ষেত্রফল কত বেরিয়েছে আমাদের? 21.22 গুণ উচ্চতা কত আছে আমাদের? মান দেওয়া আছে 24 ইজ ইকুয়াল টু হবে সামথিং 509 28 বর্গ মিটার। এখন যে মানটা বলে কিন্তু এটা কি বেরোচ্ছে? আয়তন বের হয়েছে। আমাদের কিন্তু আয়তন চেয়েছিল। আর একটা বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো তোমরা জানো সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে যে ত্রিভুজের পরিসীমা দরকার হবে, মানে এই প্রিজমের কি দরকার হবে? পরিসীমা দরকার হবে। পরিসীমা কার? মূলত ভূমির পরিসীমা, অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ আছে তার যে পরিসীমা 7 7 7, এই পরিসীমাটা আমাদের দরকার হবে। তাহলে আমরা কি লিখব? যে অতএব প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু PH যোগ 2A। আমি আবার বলছি, যেহেতু তলা দুইটা, প্রিজমের তলা কয়টা? নিচে একটা উপরে একটা, এই জন্য 2A যোগ হবে কিন্তু। আর এখানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এটা দ্বারা দেওয়া হচ্ছে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বোঝায়। তাহলে এটাকে বোঝায় পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা ভূমির ক্ষেত্রফল, এই হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে PH বলতে কি বোঝায়? আমরা আগে বললাম পরিসীমা নাকি 3 7 21, 21 ইন্টু 24 যোগ 2 ইন্টু এ, মানে আমাদের যেটা বেরোছিল 21.22। দ্যাট মিনস সব যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 546.44 বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার। শুধু এইটুকু অঙ্ক করলে তোমরা কিন্তু কয় মার্কের অঙ্ক? 8 মার্কের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছ, খুব কঠিন কিছু না, অনেক সহজ একটা অঙ্ক। ঠিক আছে, এরপরে দেখি আরেকটা অঙ্ক। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে দেখো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাস বিশিষ্ট ধাতুর তৈরি একটি নিরেট গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আকারে একটি নিরেট দণ্ডে পরিণত করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুবই সহজ, একদম সিলি একটা অঙ্ক, এটা নিয়ে কোনো টেনশন করা যাবে না। তো আমরা নর্মালি যদি চিত্র অঙ্কন করি, একটু দেখি। দেখো প্রথমে একটা গোলক অঙ্কন করলাম। এই গোলকে কি বলছে তোমাকে? এই গোলকে বলছে যে এর ব্যাস দেওয়া আছে হচ্ছে মূলত 6 সেন্টিমিটার। তো যদি ব্যাস থাকে 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আর বের করা সহজ, 2 দিয়ে ভাগ করলে কি হবে? আর বের হয়ে যাবে। এখন বলছে এটাকে তুমি কি করছো? গলিয়েছো। গলিয়ে কি করছো? একটা সিলিন্ডার তৈরি করেছো। এখন সিলিন্ডারটা নিশ্চয়ই এরকম হবে, তাই তো? এখন এই সিলিন্ডারটা কি লাগবে? যেহেতু এর আয়তন আর এর আয়তন কি সমান, তাহলে এর আয়তন যেহেতু গোলকের আয়তন, তাহলে কি 4/3 পাই আর কিউব। মূলত এইটার যে আয়তন হবে ইজ ইকুয়াল টু হবে এর আয়তন। এর আয়তন বলতে কি বোঝাচ্ছে? সিলিন্ডারের আয়তন। আর সিলিন্ডার আয়তন আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ। আর এইচ বলতে কিন্তু এই উচ্চতা বোঝাচ্ছে, ঠিক আছে? আর যেহেতু তোমাদের দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি তুমি এল মনে করো, তাহলে এটা যদি তুমি এল মনে করো যে এটা আমি এল দিব, তাহলে এটা হবে পাই আর স্কয়ার এল হবে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা অঙ্ক নম্বর সম্ভবত 24। তো দেখো এখন তুমি লিখছো যে ধরি সিলিন্ডারের
দৈর্ঘ্য সমান এল সেন্টিমিটার তুমি ধরে নিছো। আর তোমার কাছে দেওয়া আছে কি, তোমার দেওয়া আছে হচ্ছে ব্যাস, দেওয়া আছে গোলকের ব্যাস ইজিক্যাল টু কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে ব্যাস বলতে কি বোঝায়, 2r বোঝায়, সেটা হচ্ছে 6। অতএব r ইকুয়াল টু 6/2, দ্যাট মিনস 3 বোঝা। আর এর মান কি 3। তাহলে এখান থেকে তুমি সহজে কিন্তু কি বের করতে পারবা, গোলকের আয়তন বের করতে পারবা। অতএব গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তো 4/3 ইন্টু পাই বলতে আমরা 22/7 বুঝবো। এবং এটা বলে রাখি, থার্ড সেমিস্টারে যত অঙ্ক আছে তোমরা কোনো অঙ্কের ক্ষেত্রেই এই পায়ের মানটা বসাবা না, পায়ের মান ডাইরেক্ট 22/7 লিখবে, তাহলে অঙ্কটা পুরোপুরি মিলে যাবে। গণন আর কিউব বলতে বোঝাচ্ছে 3 কিউব। তো এটার ক্ষেত্রে অবশ্য এই অঙ্কের ক্ষেত্রে না বসালেও চলবে, পায়ের মানটা না বসালেও চলে, কারণ অঙ্কটা যেহেতু দুই পাশে ইকুয়াল হয়ে যাবে, তো এমনি পাই কেটে যাবে, তাই আমরা এখানে পায়ের মানটা লিখলাম না 5। দ্যাট মিনস আমরা এখানে 3 এখানে যদি কেটেও দেই তাহলে কি থাকবে, এখানে 3 3 9, 4 9 36 পাই থাকবে। আবার সিলিন্ডারের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার ইন্টু কত এল। এখান থেকে আমরা যেহেতু কি বের করব, এল বের করব। আর এইটার যে ব্যাস দেওয়া আছে 6 এবং কি বলছে, গোলককে গলিয়ে 6 সেন্টিমিটার কিন্তু বলেছিল আমাকে যে এটা গলিয়ে 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি দণ্ড বানাবো। তাহলে নিশ্চয়ই এই আর এর মানটা আমার দেওয়া আছে, এখানে আর এর মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 6, প্রশ্নে বলে দিয়েছিল। তো এখান থেকে হবে পাই ইন্টু 6 স্কোয়ার ইন্টু এল, দ্যাট মিনস হবে 636 পাই এল। এখন শর্ত মতে এই মানটা আর এই মানটা কি সমান, লিখে দাও। শর্ত মতে 36 পাই ইজ ইকুয়াল টু 36 পাই ইন্টু এল। তাহলে দুই পাশে যদি কেটে যায়, এ পাশে কি থাকবে, একটা 1 থাকবে। অতএব লিখতে পারো তুমি যে এল ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এটা কিন্তু ছোট অঙ্ক, একদম ছোট অঙ্ক, 8 মার্কের জন্য। অর্থাৎ আমরা গোলককে গলিয়ে আমরা কি বানিয়েছি, সিলিন্ডার বানিয়েছি। তাহলে গোলকের আয়তন ইজ ইকুয়াল টু সিলিন্ডারের আয়তন, এটা শুধু মনে রাখবা, তাহলেই পারবা। তো গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এল। তার শর্ত মতে এইটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে আসছি। এরপরে যে অঙ্কটা আছে দেখো, লেখা আছে ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইজ ইকুয়াল টু 0। পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব, নিয়ামকের সমীকরণ ইত্যাদি চেয়েছে। তোমাকে সমীকরণ প্রথমে কি করতে হবে, সমীকরণটা প্রথমে তোমাকে সাজিয়ে নিতে হবে কি আকারে, ওই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই সূত্র আকারে সাজিয়ে নিতে হবে। আমরা দেখি, শুরু করছি। শুরুতে লেখা আছে কি ছিল, এটা ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল টু 0। এটা আমাদের হচ্ছে 25 নম্বর অঙ্ক। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কি করা, ওয়াই গুলোকে একদিক রাখা, এক্স গুলোকে একদিক পার করে দেওয়া। অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইজিক্যাল টু এক্সকে তুমি পার করে দাও, তাহলে এই মাইনাস পার করে দিলে হবে 23 মাইনাস 8x। এখন আমাদের কাজ করতে হবে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আমি এই ধারা নিতে চাচ্ছি। এখানে কিন্তু এ পাশে ওয়াই স্কোয়ার মাইনাস 2y আছে, কিন্তু ওয়াই স্কোয়ার আকারে তো আসেনি। তাহলে আমি লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস 2a বলতে y, এবং এখানে প্লাস b বলতে আমরা 1 ধরেছি, দেখো। অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab বলতে এখানে 1। তাহলে এটা মিলে গেছে। তাহলে একটা কি করেছে, আমি একটা অতিরিক্ত 1 নিয়েছি। তাহলে এখানে কি হবে, 23 যোগ অতিরিক্ত একটা 1 মাইনাস 8x। সো এর পাশে দেখো সূত্র পড়ে যাচ্ছে y মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ দেখো a স্কোয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে ইজ ইকুয়াল টু 23 এর কত হবে 24 মাইনাস 8x। সো এখন দেখো আমাদের এই সূত্রে যেতে হলে আমাকে কি করতে হবে, এখানে যদি আমি 8 কমন নেই তাহলে 3 মাইনাস এক্স চলে আসবে। দেখো এখানে আমি 8 কমন বলতে দ্যাট মিনস আমাকে 4a বলতে 2, তাহলে এটা ইন্টু মানে 8 হয়ে গেল, দেখো 24, তাহলে 3 মাইনাস এক্স। আমি কত কমন নিয়েছি, আমি মূলত 8 কমন নিয়েছি। খেয়াল করো আমি কত কমন নিয়েছি, 8 কমন নিয়েছি, তাহলে এখানে 8 কমন নিয়েছি, তো 3 8টা 24, 3 এখানে এক্স থাকে, আর এই 8কে আমরা ভেঙে দিয়েছি 4a আকারে ভেঙে দিয়েছি। এটাকে এক্স মনে করব, এটাকে আমরা এক্স মনে করব, এটাকে আমরা 4 এটাকে আমরা a মনে করব, আর এইটাকে আমরা y মাইনাস 1 হোল স্কোয়ারকে আমরা y মনে করব। তাহলে দেখো সূত্র মিলে যাচ্ছে। তো আমরা এখন বলবো কি যে 1 নম্বর সমীকরণ দিলাম, বলছি সমীকরণটিকে y স্কোয়ার মাইনাস ইকুয়াল টু 4ax এর সঙ্গে তুলনা করে কি পাও, দেখো তুলনা করলে মূলত এই যে y যেটাকে মনে করছি বড় হাতের এটা আসলে মূলত কি y মাইনাস 1 কমা দিলাম। তারপরে দেখো এর জায়গায় কে বসে আছে, এর জায়গায় বসে আছে দেখো 2 বসে আছে, আর কি বসে আছে দেখো x এর জায়গায় বসে আছে, x এর জায়গায় মূলত বসে আছে সেই মাইনাস x। কিন্তু এখন আমার কাছে চাচ্ছে কি, অঙ্কে আমরা দেখতে পাচ্ছি চাচ্ছে হচ্ছে প্রথমে শীর্ষবিন্দু। এখন এটা বুঝতে হলে তোমাকে একটু বুঝতে হবে, আমি একটু বুঝিয়ে দিয়ে আসি তোমাদেরকে। এটা খেয়াল করো যে ধরো এটা আমাদের এখানে একটা কি আছে, আমাদের পরাবৃত্ত আছে, পরাবৃত্ত এরকম ভাবে আছে। তো এই যে পরাবৃত্ত বললাম এর দেখো তো এর হাইস্ট পিক কোথায়, শীর্ষবিন্দু কোথায়, এখানে না, তাহলে কত আছে, শীর্ষবিন্দু হচ্ছে মূলত 0 0। আর এই পরাবৃত্তের ঠিক একটু পরেই এর নাভি কেন্দ্র আছে, উপকেন্দ্র, এগুলো হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র আমরা ধরেছি যে এখান থেকে এখানে যেতে যে দূরত্ব গেছে এটার মান হচ্ছে a, তাহলে নিশ্চয়ই এটা কার মান, এর কেন্দ্র কি হতে হবে, a হবে। যেহেতু ওয়ার দিকে যায়নি, কি দিকে যায়নি, যেহেতু ওয়ার দিকে যায়নি তাহলে ওয়ার মান হচ্ছে এখানে 0, এটা তাহলে উপকেন্দ্র মান কত a 0, আর শীর্ষবিন্দু কত বলতো 0 0। এখন দেখো যদি আমি এখানে একটা উপকেন্দ্রিক লম্ব আঁকি তাহলে এটা কি হবে, এখান থেকে এই পর্যন্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এ পাশের মান 2a, এ পাশের মান 2a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে টোটাল, নিশ্চয়ই 4a হবে। আর যেহেতু এটা ডান পাশে গিয়েছে এ পর্যন্ত, তাই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x এর মান হবে a। আর যেহেতু এটা ঠিক সেম পরিমাণ, এই a পরিমাণই বামে যে লম্বটা হয় এর নাম হচ্ছে নিয়ামক রেখা। তো এর সমীকরণ কত হবে, কত গেছে বাম দিকে গেছে মূলত x ইকুয়াল টু মাইনাস a। কারণ দেখো এটা যেহেতু 0 0, এটা যেহেতু x অক্ষ y অক্ষ, হ্যাঁ এটা যেহেতু কেন্দ্র মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর বামে যেহেতু তাহলে x এর মান হবে মাইনাস a, মূল বিন্দুর ডানে যেহেতু তাই x এর মান হবে শুধু a। এই কয়েকটা জিনিস বুঝতে পারলেই আশা করি তোমাদের জন্য সহজ হবে। আমি আবারও বলছি এটা উপকেন্দ্র যার মান a0, এটা শীর্ষবিন্দু যার মান 0 0, এটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যার মান 2a, 2a যোগ করলে 4a, এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যখন x এর মান হবে প্লাস a, বামে আসছে নিয়ামক রেখা যেহেতু বামে তাই তার দৈর্ঘ্য হবে x ইকুয়াল টু মাইনাস a। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে আমাদের প্রথম লাগবে কি, 1 নম্বর লাগবে হচ্ছে শীর্ষবিন্দু লাগবে। তো আমরা শীর্ষবিন্দু কি বলছি 0 0 বলছি, নিশ্চয়ই বলছি, এবং এটাও সত্য যে এটা কার মান, x স্থানাঙ্কের মান, এটা y স্থানাঙ্কের মান। তাই x স্থানাঙ্কের মান কত, x ইজ ইকুয়াল টু নিশ্চয়ই তাহলে 0, কিন্তু আসলে কি এটা x, আসলে ছিল হচ্ছে 3 মাইনাস x, তাহলে 3 মাইনাস x ইকুয়াল টু কি 0। এক্সটাকে তুই পার করে দাও তাহলে কি হবে, x ইকুয়াল টু 3 হবে। আর এখানে y এর মান কি, মূলত y এর মান হচ্ছে এখানে 0, দ্যাট মিনস y বলতে কি বোঝাচ্ছে, y মাইনাস 1 বোঝাচ্ছে, দ্যাট মিনস 0, ফলে y ইকুয়াল টু 1 হবে। সুতরাং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে 3 এবং 1 হবে। এটা একটা অ্যান্সার। কিন্তু এরপরে কি চেয়েছে আমাদের কাছে, উপকেন্দ্র চেয়েছে। তো 2 নম্বর নিলাম আমরা, উপকেন্দ্র, পরাবৃত্তের উপকেন্দ্র কত a, 0। এটা কার মান, এর মান, এটা কার মান, সরি এটা কার মান, x এর মান, এটা কার মান y এর মান। তো আবারও তুমি এখানে লিখে দাও x ইকুয়াল টু মূলত a। এখন x মূলত তো x ছিল না, x মূলত কি ছিল 3 মাইনাস x, লিখে নাও 3 মাইনাস x ইকুয়াল টু a বলতে কি বুঝিয়েছিলাম 2 বুঝিয়েছিলাম, তাহলে এখানে 2।
একইভাবে এটা y এর মান কি আছে 0 আছে y বলতে কি বোঝাচ্ছিল y - 1 ইকুয়াল টু 0 y বলতে y - 1 ইকুয়াল টু 0 এখান থেকে তুমি 2টাকে পার করে নিয়ে আসো 2টাকে পার করে নিয়ে আসো এক্সটাকে পার করে তাহলে কত হয় এটা আসলে হবে 3 - 2 ইকুয়াল টু x দ্যাট মিন্স x ইকুয়াল টু হবে 1 এখানে হবে y ইকুয়াল টু কিন্তু এখানেও 1 হবে তাহলে বিন্দুটা পেলাম কত 1 এবং 1 অতএব উপকেন্দ্র হবে কত 1,1 ঠিক আছে এবার আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো এরপরে আমাদেরকে বলেছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চেয়েছে তো আমরা দৈর্ঘ্যটাও বের করি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করি একটু তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা এখান থেকে কি করব যে আমাদের যেহেতু 4 এ ছিল এই মানটা কখনো কি হবে না ঋণাত্মক হবে না তাই মডুলাস 4 এ দ্যাট মিন্স 4 বলতে 4 এ বলতে ছিল 2 এটা হবে 8 এটা একটা অ্যান্সার তারপরে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা কি হবে যেহেতু এটা উপকেন্দ্রটা কোন দিকে আছে x থেকে ডানে আছে এবং x এর মানটা সেক্ষেত্রে প্লাস তাহলে x ইকুয়াল টু কি হবে সেটা a হবে ফলে যেহেতু সমীকরণ বের করব তাই এটা বামে আনতে পারি অর্থাৎ আর এখানে x বলতে কি বোঝাচ্ছিল বলতো 3 - x ছিল মনে আছে যে x এর মান 3 - x ইজ ইকুয়াল টু আমরা কি বলছি 2 তাহলে এখন যেহেতু আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে আর সমীকরণ নির্ণয় মানেই হচ্ছে সবগুলো একদিকে আনতে হবে তো আমরা একটু করি সেক্ষেত্রে বলবো 3 - 2 ইজ ইকুয়াল টু x একটু এক্সট্রা পার করে দিলাম এখন এটাকে পাশে পার করে দাও এটা হচ্ছে মূলত 1 তাহলে দাঁড়াবে হচ্ছে x - 1 ইকুয়াল টু 0 এটাই হবে তোমার সমীকরণ আমি আবারও বলছি এই x যেহেতু মাইনাস আছে তো এটাকে পার করছি তাহলে এটা প্লাস হয়ে গেছে আর 2টাকে পার করছি তাহলে মাইনাস হয়ে গেছে বিয়োগ করলে হবে 1 আর তাহলে এটা যদি পার করে দিই তাহলে হবে x - 1 আশা করি বুঝতে পেরেছো এরপরে বলছে ধরো অক্ষরেখার সমীকরণ যদি চেয়ে থাকে আমাকে কি বলেছে দেখি না এরপরে চেয়েছে হচ্ছে নিয়ামকের সমীকরণ চেয়েছে তাহলে আমরা এবার 4 নম্বর করব হচ্ছে নিয়ামকের সমীকরণ আচ্ছা নিয়ামকের সমীকরণ তোমরা বুঝতে পেরেছো যেহেতু বামে আছে তাহলে কি হবে x ইকুয়াল টু মাইনাস a হবে দ্যাট মিন্স x বলতে কি বোঝাচ্ছিল 3 - x ইকুয়াল টু -2 বোঝাচ্ছিল তাহলে এখন দেখো আমরা আবারও এটাকে একটু পাশে পার করে নিই এটা পার করে আসলাম তাহলে 3 + 2 হবে ইজ ইকুয়াল টু x হবে এখন যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে হবে x - 5 ইকুয়াল টু 0 এটা হবে আমাদের অ্যান্সার তবে একটু খেয়াল করে দেখি তো ঠিক আছে এটা আমাদের অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ 25 পর্যন্ত তোমরা কিন্তু 5টাই কিন্তু কমন পেয়ে গেছো এরপরে যদি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই দেখো এটা আমরা অলরেডি করেছি এটাও করেছি অর্থাৎ 5টা হুবহু কিন্তু আগের সালে প্রশ্ন কমন দিয়েছে সুতরাং তোমরা কিন্তু 23-24 যে কয়টা প্রশ্ন আছে সবগুলো সলিউশন করো আশা করি যে এখান থেকে তোমরা যেহেতু প্রশ্ন রিপিট হচ্ছে বারবার 3 থেকে 4টা রিপিট হয় আর তোমরা দেখছো এখানে 5টাই কিন্তু আগের সাল থেকে রিপিট হয়েছে সুতরাং কিন্তু ভালো করে পড়বা এখন এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু